মধ্যস্থতাকারীদের দৌড়ঝাঁপেও গাজায় যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা কাটছে না। জো বাইডেনের প্রস্তাবে হামাস ইতিবাচক সাড়া দিলেও এখনো নিশ্চুপ ইসরায়েল। নির্বাচনের আগে মামলা মোকদ্দমা নিয়ে বিড়ম্বনায় ট্রাম্প ও বাইডেন। সাবেক প্রেসিডেন্ট দোষী সাব্যস্ত হওয়ার মাস না পেরোতেই অপরাধী প্রমাণিত বাইডেনের ছেলে। ইউক্রেনের কট্টরপন্থী সশস্ত্র গোষ্ঠী অ্যাজভ ব্যাটালিয়নের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র, পাবে অস্ত্র ও প্রশিক্ষণ। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। জো বাইডেনের যুদ্ধবিরতির প্রস্তাবে হামাস ইতিবাচক সাড়া দিলেও সহসায় পাল্টাচ্ছে না ফিলিস্তিনিদের ভাগ্য। মার্কিন প্রস্তাব মেনে নেয়ার এখনও কোনো ইঙ্গিত দেয়নি ইসরায়েল, উল্টো অব্যাহত রেখেছে আগ্রাসন। এর আগেও একাধিকবার তেল আবিবের অনড় অবস্থানের কারণে ভেস্তে গেছে মধ্যস্থতাকারীদের প্রচেষ্টা। তবে বিশ্লেষকরা বলছেন, দৃশ্যমান লাভ না হলেও হামাসের অবস্থান চাপ বাড়াবে ইসরায়েলের ওপর। গাজায় যুদ্ধবিরতির চুক্তি নিয়ে চলতি মাসে বেশ আশার কথাই শুনিয়েছিল যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছিলেন তার প্রস্তাবিত চুক্তি অনুমোদন দিয়েছে ইসরায়েল। সে সময় বাইডেনের প্রস্তাব বিবেচনার কথা জানিয়েছিল ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসও। পরে অবশ্য মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করে গাজায় আগ্রাসন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অথচ এতদিন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না জানানোয় চুক্তি কার্যকর না হওয়ার পেছনে হামাসকে দায়ী করে আসছিল ওয়াশিংটন। এবার যুদ্ধবিরতি কার্যকরে বাইডেনের 3 ধাপের প্রস্তাবে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় ইতিবাচক সাড়া দিয়েছে হামাস ও ইসলামিক জিহাদ। সোমবার বাইডেনের এই খসড়া প্রস্তাব পাশ হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদেও। তবে এখনও নিশ্চুপ ইসরায়েল। যুদ্ধবিরতি ইস্যুতে হামাস তৎপর হলেও উল্টো অবস্থানে ইসরায়েল। তেল আবিবের অনড় অবস্থানের কারণে সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি মধ্যস্থতাকারীদের একাধিক প্রস্তাব। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যে কোনো রেজুলেশন মেনে চলা বাধ্যতামূলক, কাজেই সবার উচিত এটিকে যথাযথ সম্মান করা। ফিলিস্তিনি জনগণ যতক্ষণ পর্যন্ত তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবে, ততক্ষণ এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব না। ইসরায়েল হলো দখলদার শক্তি, যারা আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান উপেক্ষা করেই গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে। আইসিজে, আইসিসি সহ সব আন্তর্জাতিক রেজুলেশনই তারা লঙ্ঘন করছে। কোনো আইনকেই তোয়াক্কা করছে না ইসরায়েল। বিশ্লেষকরা বলছেন, গাজায় আগ্রাসন বন্ধের বিষয়টি এখন ইসরায়েলের উপরই নির্ভর করছে। তেল আবিব অবস্থান না বদলালে হামাসের একপাক্ষিক সিদ্ধান্তে পাল্টাবে না ফিলিস্তিনিদের ভাগ্য। তবে হামাসের প্রতিক্রিয়ার পর আগ্রাসন বন্ধে আরেক দফা চাপ বাড়বে নেতানিয়াহু সরকারের উপর। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তেজনা ছড়িয়েছে লেবানন ইসরায়েল সীমান্তে। তেল আবিবের হামলায় সিনিয়র কমান্ডার নিহতের প্রতিবাদে ইসরায়েলে হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বুধবার লেবাননের দক্ষিণাঞ্চল থেকে দখলকৃত গোলান মালভূমিতে 100-রও বেশি রকেট ছোড়ার দাবি করে ইরান সমর্থিত গোষ্ঠীটি। এতে হতাহতের কোনো খবর না পাওয়া যায়নি, তবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহরটির বিভিন্ন স্থাপনা। যদিও একাধিক রকেট প্রতিহতের দাবি করেছে তেল আবিব। এর আগে মঙ্গলবার ইসরায়েলি বিমান হামলায় 3 হিজবুল্লাহ সদস্য সহ এক সিনিয়র ফিল্ড কমান্ডার নিহত হন। জবাবে পাল্টা হামলা চালায় হিজবুল্লাহ। গাজায় আগ্রাসন শুরুর পর থেকেই একে অপরকে লক্ষ্য করে পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে লেবানন ইসরায়েল। হিজবুল্লাহর হামলার জবাবে লেবাননে পাল্টা বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বিবৃতিতে তেল আবিব জানিয়েছে এই তথ্য। আইডিএফের দাবি, হামলা চালানো হয়েছে হিজবুল্লাহর বিভিন্ন সামরিক স্থাপনায়। যুদ্ধবিমান থেকে ছোড়া হয়েছে মিসাইল। গেল কয়েকদিন ধরে দফায় দফায় হামলা পাল্টা হামলা চলছে লেবানন সীমান্তে। এই নিয়ে উত্তেজনা চরমে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে। মঙ্গলবার হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার আবু তালিব সহ 4 জনের মৃত্যুতে এই উত্তেজনা আরও বেড়েছে। এরপর থেকেই হামলার পরিধি বাড়িয়েছে লেবাননের গেরিলারা। পাল্টা জবাব দিচ্ছে ইসরায়েলও। দখলকৃত পশ্চিম তীরে তল্লাশি অভিযানের নামে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার জেনিনে চালানো হামলায় 6 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। তেল আবিবের দাবি, নিহতদের মধ্যে 4 জন স্বাধীনতাকামী সংগঠনের সদস্য।
কাফরদান শহরে সেনাদের সাথে গুলি বিনিময়ের সময় তাদের মৃত্যু হয়। হামাস সদস্যদের সন্ধানে চিরুনি অভিযান পরিচালনা করা হয় দাবি নেতানিয়াহু প্রশাসনের। মঙ্গলবারের হামলায় জেনিনে বিধ্বস্ত হয় একাধিক বাড়ি, আগুন ধরিয়ে দেওয়া হয় গাড়িতে। গাজায় চলমান ইসরায়েলি হামলা শুরু থেকেই আগ্রাসন বাড়ে পশ্চিম তীরে। দখলদারদের হামলাও বেড়েছে ফিলিস্তিনিদের উপর। সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদান আইন সংস্কার ইস্যুতে উত্তপ্ত ইসরায়েলের পার্লামেন্ট। মঙ্গলবার পাল্টাপাল্টি বিতর্কে নেসেটে ছড়ায় ব্যাপক উত্তেজনা। প্রস্তাবিত আইনের উপর ভোটাভুটি আয়োজনের প্রস্তুতি ভেস্তে যায় বাকবিতণ্ডায়। ইসরায়েলে দশকের পর দশক ধরে বিরোধীর ইস্যু সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদান আইন। দেশটির সব নাগরিকের সামরিক বাহিনীতে যোগদানে বাধ্যবাধকতা থাকলেও ধর্মচর্চায় নিয়োজিত হারেদি যুবকরা এক্ষেত্রে ছাড় পায়। হারেদি সম্প্রদায়ের আলট্রা অর্থোডক্স ইহুদিদের বেশিরভাগই তাওরাত বিষয়ক লেখাপড়া এবং ধর্মচর্চায় জীবন কাটান। ধর্মীয় মূল্যবোধের সাথে সাংঘর্ষিক হওয়ায় সেনাবাহিনীতে যোগ দিতে নারাজ তারা। তবে নতুন আইনে তাদেরও রণক্ষেত্রে পাঠানোর পরিকল্পনা করা হয়, যার পক্ষে বিপক্ষে দেশ জুড়ে হয় ব্যাপক আন্দোলন। কুয়েতের মানগাব শহরে দুটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৪১ জনে দাঁড়িয়েছে। কর্তৃপক্ষের বরাত দিয়ে দেশটির বিভিন্ন গণমাধ্যম জানায়, বুধবার দক্ষিণাঞ্চলীয় শহরটির দুটি ভবনে আগুন লাগে, এরপর দ্রুত তা ছড়িয়ে পড়ে। শ্রমিকদের আবাসন হিসেবে ভবন দুটি ব্যবহৃত হতো। এর মধ্যে একটি ভবনে প্রাণ গেছে ৩৭ জনের, অপর ভবন থেকে উদ্ধার করা হয়েছে ৪ মরদেহ। দগ্ধ ও আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে কমপক্ষে ৪৩ জনকে। তাদের নেওয়া হয়েছে হাসপাতালে। আহতদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক, বাড়তে পারে প্রাণহানির সংখ্যা। কর্তৃপক্ষ জানায়, কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। হতাহতদের নাম ও পরিচয় যাচাই বাছাই করা হচ্ছে। এদিকে ভয়াবহ এই দুর্ঘটনার জন্য ভবন মালিকদের দায়ী করছে কুয়েত কর্তৃপক্ষ। ভবন মালিকদের অতিরিক্ত লোভের কারণে আজ এই অবস্থার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব, যদিও এই ব্যবস্থা আরও আগেই নেওয়া উচিত ছিল। নির্বাচনের আগে প্রচার প্রচারণা নয়, মামলা মোকদ্দমা নিয়ে বিড়ম্বনায় যুক্তরাষ্ট্রের ২ প্রেসিডেন্ট প্রার্থী। ভোটের মাত্র ৫ মাস আগেও নানা আইনি জটিলতায় জর্জরিত জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প দোষী সাব্যস্ত হওয়ার মাস না পেরোতেই অপরাধী প্রমাণিত হলেন জো বাইডেনের ছেলে, যা প্রতিপক্ষ ২ শিবিরের প্রচারণাতেই এখন পাল্টাপাল্টি আক্রমণের হাতিয়ার। ব্যক্তিগত মামলা ও আইনি লড়াই ভোটের মাঠে কী প্রভাব ফেলে তা নিয়ে উদ্বেগ রয়েছে ২ শিবিরেই। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হলেন কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টের ছেলে। মাদকাসক্তির কথা গোপন করে অস্ত্র ক্রয় সংক্রান্ত ৩টি অভিযোগই প্রমাণিত হয়েছে হান্টার বাইডেনের বিরুদ্ধে। এর ফলে সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত সাজা হতে পারে তার। হান্টার অবশ্য দায় স্বীকার করেননি। তার দাবি, অস্ত্র ক্রয়ের সময় সুস্থতার পথেই ছিলেন তিনি। আদালতের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে রায় মেনে নেওয়ার কথা বলেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এমন সময় বাইডেন পুত্রের বিরুদ্ধে মামলার রায় হচ্ছে, যার কিছুদিন আগেই পর্ন তারকাকে ঘুষ দেওয়ার মামলায় দোষী সাব্যস্ত হন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এতদিন ট্রাম্পের মামলা নিয়ে ডেমোক্র্যাটরা বিদ্রূপ উপহাস করলেও এবার বাইডেন পুত্রের কর্মকাণ্ডে পাল্টা আক্রমণের সুযোগ পেয়েছে রিপাবলিকানরাও। তার জীবনযাপন পদ্ধতি তাকে এই পরিস্থিতিতে এনেছে। অপরাধ করেছেন আর সেজন্য জবাবদিহিতা করতেই হবে, প্রেসিডেন্টের ছেলে হলেও। ভোটের লড়াই সামনে, এখন ব্যস্ত থাকার কথা নির্বাচনী রণকৌশল প্রণয়নে, কিন্তু তা নয়। ২ প্রার্থী ব্যস্ত আইনি ঝামেলা আর আদালতের লড়াইয়ে। এরই মধ্যে প্রচার প্রচারণায় একরকম কাদা ছোড়াছুড়ি শুরু করেছেন ২ দলের নেতাকর্মীরা। ভোটের মাঠে কতটুকু প্রভাব ফেলবে এসব ব্যক্তিগত মামলা? সরকারের সাথে হান্টার বাইডেনের কোনো সম্পৃক্ততা নেই, তবে ডোনাল্ড ট্রাম্প নিজেই সরাসরি জড়িত মামলায়। এটা জটিল বিষয়। আমার মনে হয় ডোনাল্ড ট্রাম্পের নিজের সম্মানহানির বিপরীতে বাইডেনের ছেলের দিকে আঙুল তুলতেই পারেন। প্রথমত, প্রেসিডেন্টের ছেলে একজন আলাদা ব্যক্তি, তিনি রাজনীতির সাথে জড়িত নন। তাই ট্রাম্প বা তার মামলার প্রসঙ্গ তোলাটা পাগলামি। আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। জনমত জরিপগুলোয় কিছুটা এগিয়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। পবিত্র হজ পালন নির্বিঘ্ন করতে সৌদি আরবে অনুষ্ঠিত হল নজরকাড়া সামরিক মহড়া। মক্কায় মঙ্গলবারের এই বিশেষ মহড়া ও কুচকাওয়াজ দেখতে উপস্থিত ছিলেন সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রশাসনিক কর্মকর্তারা। আকস্মিক হামলা মোকাবিলা বা অগ্নিকাণ্ড সহ যে কোনো দুর্ঘটনা থেকে মুসল্লিদের রক্ষার নানা কৌশল প্রদর্শন করেন সৌদি নিরাপত্তা বাহিনীর চৌকস সদস্যরা। যেন অ্যাকশন সিনেমার কোনো দৃশ্য, অপরাধীকে ধরতে দুর্ধর্ষ অভিযান। বিশেষ মহড়ায় এভাবেই নিজেদের দক্ষতা দেখিয়েছেন সৌদি আরবের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। শুরু হয়েছে হজ মৌসুম। সারা বিশ্বের নানা প্রান্তের ধর্মপ্রাণ মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে সৌদি আরব সরকার। আর তাই হজের মূল আনুষ্ঠানিকতা শুরুর আগেই পবিত্র নগরী মক্কায় আয়োজন করা হয়েছে নজরকাড়া এই মহড়া। ধাওয়া করে অপরাধীকে ধরা, সমরজানার অস্ত্রের প্রদর্শনী সবই ছিল আয়োজনে। রীতিমতো যুদ্ধের প্রস্তুতি নিয়েছেন সৌদি আরবের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। কোনো জঙ্গি হামলা বা জিম্মি পরিস্থিতি সহ যে কোনো নিরাপত্তা ঝুঁকি তৈরি হলে কিভাবে সামাল দেওয়া হবে তারই প্রস্তুতি এই মহড়া। এছাড়াও অগ্নিকাণ্ড রোধ এবং ভিভিআইপিদের নিরাপত্তার বিষয়েও চলে প্রশিক্ষণ, পাশাপাশি ছিল কুচকাওয়াজও। নিরাপত্তা বাহিনীর চৌকস সদস্য ছাড়াও ধর্মপ্রাণ মুসল্লিদের হজ পালন নির্বিঘ্ন করতে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারও করছে সৌদি আরব। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আধুনিক নজরদারি ক্যামেরার পাশাপাশি জরুরি পরিস্থিতি ও ঝুঁকি শনাক্তে ব্যবহার করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তাও। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে ১৩ লাখের বেশি নিবন্ধিত মুসল্লি এরই মধ্যে সৌদি আরব প্রবেশ করেছেন, যাদের নিরাপত্তায় নিয়োজিত শত শত নিরাপত্তা বাহিনীর সদস্য। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। রাশিয়া ইউক্রেন ফ্রন্টলাইনে প্রাণ গেছে 2 ভারতীয়র। রুশ সেনাবাহিনীর হয়ে যুদ্ধে অংশ নিয়েছিলেন তারা। এই তথ্য নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। নিহতদের মরদেহ এবং রুশ সেনাবাহিনীতে কর্মরত সব ভারতীয়দের দ্রুত দেশে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছে নয়াদিল্লি। গত 2 বছরে এজেন্টদের মাধ্যমে বিভিন্ন দেশের নাগরিকদের নিয়োগ দেওয়া হয়েছে রাশিয়া সেনাবাহিনীতে। লেখাপড়া, উচ্চ বেতনে কর্মসংস্থান ও রুশ পাসপোর্টের প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়া হয় তাদের। এদের মধ্যে আছেন বহু ভারতীয়। গত মে মাসে মানব পাচারকারী চক্রের 4 সদস্যকে আটক করে ভারতীয় পুলিশ। প্রতারণার মাধ্যমে তরুণদের রাশিয়ায় নিয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে বাধ্য করে তারা। চলতি বছরের শুরুতে ইউক্রেনের রণক্ষেত্রে মৃত্যু হয়েছিল আরও 2 ভারতীয়র। এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি মস্কো। রাশিয়াকে ঠেকাতে এবার ইউক্রেনের কট্টরপন্থী সশস্ত্র গোষ্ঠী অ্যাজভ ব্যাটালিয়নের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে ওয়াশিংটনের কাছ থেকে অস্ত্র ও প্রশিক্ষণ পেতে বাধা নেই বিতর্কিত ব্যাটালিয়নটির। লুটপাট সহ নানা নৃশংসতা চালানোর অভিযোগ রয়েছে ইউক্রেনের এই সামরিক ইউনিটটির বিরুদ্ধে। মার্কিন সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে রাশিয়া। ইউক্রেনের প্যারামিলিটারি বাহিনীর স্পেশাল ফোর্স অ্যাজভ ব্রিগেড বাহিনীটিতে রয়েছে কয়েক হাজার সদস্য। মূলত পদাতিক বাহিনী হলেও বিভিন্ন ধরনের যুদ্ধ কৌশলে পারদর্শী এর সদস্যরা। ইউক্রেনের রুশ আগ্রাসনের বিরুদ্ধে গেরিলা হামলা চালিয়ে বড় ধরনের সফলতা পেয়েছে অ্যাজভ বাহিনী। 2014 সালে দোনেস্ক এবং লুহানস্কে রুশ আগ্রাসনের সময় গড়ে তোলা হয় অ্যাজভ ব্রিগেড। মূলত রুশ বিদ্রোহীদের দমাতেই নয়া নাৎসি ও কট্টরপন্থী মতাদর্শে বাহিনীটি গঠন করে ইউক্রেন। প্যাট্রিয়ট অব ইউক্রেন এবং সোশ্যাল ন্যাশনাল অ্যাসেম্বলি নামের উগ্রবাদী দুটি গোষ্ঠীর সমন্বয়ে গড়ে তোলা হয় এই বাহিনী। সৃষ্টির পর থেকেই বাহিনীটির পিছু নেয় বিতর্ক। অশ্বেতাঙ্গ সংখ্যালঘু সম্প্রদায়ের নাগরিকদের ওপর নিপীড়নের অভিযোগ ওঠে অ্যাজভ ব্যাটালিয়নের বিরুদ্ধে। 2016 সালে সাধারণ নাগরিকদের সম্পদ লুটসহ বাহিনীটির বিরুদ্ধে নানা নৃশংসতার অভিযোগ আনে জাতিসংঘ। এরপরই এটিকে কালো তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র এবং কানাডা। দেয়া হয় অস্ত্র প্রশিক্ষণ নিষেধাজ্ঞা। যুদ্ধের ময়দানে যখন রাশিয়ার মুহুর্মুহু হামলায় কোণঠাসা ইউক্রেন, তখন বিতর্কিত এই উগ্র ডানপন্থী সামরিক ইউনিটটির উপর থেকে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির দাবি, এই বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পায়নি তারা। রাশিয়ার অভিযোগ, যুদ্ধের ময়দানে ইউক্রেনকে সুবিধা দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। অত্যন্ত নেতিবাচক সিদ্ধান্ত। অ্যাজভ ব্রিগেড একটি কট্টর জাতীয়তাবাদী সশস্ত্র গোষ্ঠী। ওয়াশিংটনের এই অবস্থান এটাই স্পষ্ট করে যে তারা ইউক্রেন এবং ইউক্রেনীয় জনগণকে রাশিয়ার বিরুদ্ধে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। বোঝা যাচ্ছে রাশিয়ার বিরুদ্ধে তারা যে কোনো পদক্ষেপই নিতে পারে।
они ничем не гнушаются. যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্তে অবশ্য বেশ খুশি আজব ব্রিগেড। তাদের দাবি মার্কিন অস্ত্র আর প্রশিক্ষণ পেলে রাশিয়ার বিরুদ্ধে আরও শক্ত প্রতিরোধ গড়ে তুলতে পারবে তারা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। নতুন সেনাপ্রধানের নাম ঘোষণা করল ভারত। দেশটির সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি স্থলাভিষিক্ত হবেন জেনারেল মনোজ সি পান্ডের। মঙ্গলবার উপেন্দ্র দ্বিবেদীর নাম ঘোষণা করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। আগামী 30 জুন দায়িত্ব নেবেন তিনি। সেদিন অবসরে যাবেন বর্তমান সেনাপ্রধান মনোজ পান্ডে। 2022 সালে 30 এপ্রিল থেকে মনোজ পান্ডে সেনাপ্রধানের দায়িত্ব সামলাচ্ছেন। এদিকে ভারতীয় সেনাবাহিনীতে প্রায় 4 দশক ধরে কর্মরত উপেন্দ্র দ্বিবেদী বর্তমানে সেনাবাহিনীর ভাইস চিফ অব আর্মি স্টাফ পদে রয়েছেন। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে তিনি এই দায়িত্ব পালন করছেন। সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে চলা সহিংসতার জেরে মেক্সিকোর তিলা শহরে আশ্রয়হীন 4000-এরও বেশি মানুষ। কর্তৃপক্ষ জানায় কয়েক সপ্তাহ ধরে দেশটির দক্ষিণ অঞ্চলের চিয়াপাস রাজ্যের শহরটিতে চলছে গোষ্ঠীগত সহিংসতা। মাদক চোরাচালানকে কেন্দ্র করে বহুদিন ধরেই শহরটিতে নানা অপরাধ করে আসছে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী। মঙ্গলবার আগুনে পুড়িয়ে দেওয়া হয় বেশ কয়েকটি বাড়িঘর ও গাড়ি। বাসিন্দাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় সন্ত্রাসীরা, যাতে প্রাণ যায় অন্তত 2 জনের। প্রাণ ভয়ে বাড়ি ছাড়েন অনেকে, আশ্রয় নেন পার্শ্ববর্তী শহরে। এদিকে এই ঘটনার পরপরই অভিযানে নামে সেনাবাহিনী। আটক করা হয় 6 জনকে। 1997 সালের পর এটি রাজ্যের সবচেয়ে বড় বাস্তুচ্যুতের ঘটনা বলে জানিয়েছে কর্তৃপক্ষ। টানা বৃষ্টিতে বিপর্যস্ত স্পেনের পর্যটন শহর পালমা। দেশটির আবহাওয়া দপ্তর বলছে প্রতি ঘন্টায় গড়ে 9 সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা বৃষ্টির কারণে আকস্মিক বন্যা ও জলাবদ্ধতা দেখা দিয়েছে শহরটির বিভিন্ন স্থানে। এতে তলিয়ে গেছে বিমানবন্দর, পানি জমে যায় রানওয়ে, এয়ারপোর্টের ভেতর এবং পার্কিং লটেও। বন্ধ করা হয় স্পেনের 3য় বৃহত্তম বিমানবন্দরটির সব কার্যক্রম। বাতিল করা হয় বেশ কয়েকটি ফ্লাইট। এয়ারপোর্টটি এড়িয়ে চলার আহ্বান জানানো হয় অন্যান্য ফ্লাইট। বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ায় শহরটির অন্যান্য সড়কে ব্যাহত হচ্ছে যান চলাচল। ভূমধ্যসাগরের এই দ্বীপটি ইউরোপের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম। বিমান দুর্ঘটনায় নিহত পূর্ব আফ্রিকার দেশ মালাউইয়ের ভাইস প্রেসিডেন্ট সাউলোস ক্লস চিলিমার মরদেহ উদ্ধার করা হয়েছে। জাম্বিয়ার একটি সামরিক বিমানে করে দুর্ঘটনায় নিহতদের মরদেহ নেওয়া হয়েছে রাজধানীতে। সোমবার দেশটির উত্তরাঞ্চলের একটি পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয় ভাইস প্রেসিডেন্টকে বহনকারী বিমানটি। পরের দিন খোঁজ পাওয়া যায় ধ্বংসাবশেষের। নিহত ঘোষণা করা হয় ভাইস প্রেসিডেন্ট এবং সাবেক ফার্স্ট লেডি সহ বিমানটির 10 যাত্রীকে। একদিনের শোক পালিত হয় দেশটিতে। মালাউইয়ের আগামী নির্বাচনে সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন সাউলোস ক্লস চিলিমা। নিরাপত্তা সামগ্রী ছাড়াই ফুটবল তারকা মেসির জার্সি পরে বহুতল ভবনের শীর্ষে ওঠার সময় এক ব্যক্তিকে আটক করেছে আর্জেন্টিনার পুলিশ। মঙ্গলবার রাজধানী বুয়েনোস আয়ার্সে এই ঘটনা হয়, যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হয়েছে। এতে দেখা যায় কোনো ধরনের নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই 30 তলা একটি ভবন বেয়ে উপরে উঠছেন ওই ব্যক্তি। দুর্ঘটনা এড়াতে ঘটনাস্থলে জড়ো হয় পুলিশ, ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দলের লোকজন। পরে ওই ব্যক্তিকে উদ্ধার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়। আটক ওই ব্যক্তির নাম মার্সিন বানোট। তিনি পোল্যান্ডের একজন পর্বত আরোহী বলে জানা গেছে। দর্শক, যমুনা ডেস্কে পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।